মা, আমি বেরুচ্ছি। কোথায় যাচ্ছিস রাফি? দেখি একটু গায়ে বাতাস লাগিয়ে আসি। যেখানে যাবি যা, তবে বেশি দেরি করিস না। এমনিতেও দেশের অবস্থা ভালো না। তাছাড়া এমন পরিস্থিতিতে বাহিরে চলাফেরা না করাই ভালো। মা, তুমি এখন আমাকে সেই ছোট্টটাই ভাবো। আমিও তো এখন বুঝতে শিখেছি নাকি? ছাই বুঝতে শিখেছিস। যদি বুঝতেই শিখতিস, তবে কি আমাকে এখনো একা হাতে সংসার সামলাতে হতো? আচ্ছা, বুঝেছি। একজন কাজের লোক দরকার, তাই তো? তুমি এখন সংসার গোছাতে গোছাতে হাঁপিয়ে যাচ্ছ। রাফির মা রাফির কান টেনে দিয়ে বলল, এত বড় হয়ে গেছিস, অথচ এখনো বিয়ে করতেই রাজি হচ্ছিস না? বলি, আমরাও নাতি নাতনির মুখ দেখে মরতে চাই নাকি? মা, আমি তো বলেইছি আমার এখনো বিয়ের উপযুক্ত বয়স হয়নি। আর তাছাড়া নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়েটা করি কিভাবে, একটু বলো তো? হয়েছে হয়েছে, অনেক নিজের পায়ে দাঁড়িয়েছিস। এখন যেখানে যেতে চাইছেন সেখানে গিয়ে আমাকে উদ্ধার করেন। মা, রাখছো কেন? বলি, তোমার এই বেকার ছেলেকে কে বিয়ে করবে শুনি? সেটা জেনে তোর দরকার নেই। আমি আজকেই তোর বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো। এটাই আমার শেষ কথা। ঠিক আছে, যা ইচ্ছে করো। আমি এখন বিয়ে করব না, ব্যাস। যা, দূর হ আমার সামনে থেকে। মা রাফিকে লাঠি নিয়ে দৌড়ানি দিল। রাফি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে এলো। উপরে উপরে বিয়ে না করতে চাইলেও ভিতরে ভিতরে রাফি নিজেও ঠিকই বিয়ের জন্য উৎফুল্ল হয়ে আছে। আসলে বাবা মায়ের সামনে কোনো বোকা ছেলেই নিজের বিয়ের ব্যাপারে নিজের ইচ্ছায় রাজি হবে না। ঘড়িতে 11টা বাজলেও সাব্বিরের সেদিকে কোনো খেয়াল নেই। এখনো কাঁথা গায়ে দিয়ে নাক টেনে ঘুমিয়ে যাচ্ছে ছেলেটা। একেই বোধহয় ঘুম কাতুরে বলে। মিসেস রহমান এক জগ পানি হাতে নিয়ে সেই কখন থেকে ছেলেকে ডেকে চলেছে, কিন্তু সেদিকে সাব্বিরের বিন্দু মাত্র লক্ষ্য নেই। কি রে কুম্ভকর্ণ, এবার উঠবি নাকি গায়ে পানি ঢেলে দেব? মা, কাঁচা ঘুমে ব্যাঘাত দিও না তো। যাও, শান্তিতে ঘুমাতে দাও। তবে রে ফাজিল, কটা বাজে সেদিকে খেয়াল আছে তোর? কটা বাজে? 11:30। হুম, শহরে এখন লকডাউন চলছে। এখন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব? তার চেয়ে বরং আরো 2 ঘন্টা ঘুমাতে দাও না মা। এবার তুই ঘুম থেকে না উঠলে আমি কিন্তু সিরিয়াসলি লেগে যাব। মা প্লিজ, আর 10 মিনিট। তুই যদি এবার না উঠিস তাহলে এই জগ ভর্তি পানি তোর গায়ে ঢেলে দেব। এবার যেন মিসেস রহমানের কথাই কাজ হলো। সাব্বির তড়াক করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। মিসেস রহমান ছেলের কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি সুখের হাসি হাসতে লাগলেন। 2 ছেলেকে নিয়ে তার সুখের সংসার। দুটো ছেলেই তাদের একান্ত বাধ্য। তাদের কোনো কথার বাহিরে ছেলে দুটো কোনো কাজই করে না। তবে সমস্যা হলো, বড়টা নম্র ভদ্র আর ছোটটা বেজায় ফাজিল। তবে সেটা মাত্রাতিক নয়। ওয়াশরুম থেকে ফিরে সাব্বির দেখে তার মা এখনো জগ হাতে তার রুমে দাঁড়িয়ে আছে। কি হলো মা, এখনো দাঁড়িয়ে যে? প্রতিদিন এক প্যাচাল আমার আর ভালো লাগে না। তোকে কতদিন বলেছি নিজের কাজ নিজে করতে শেখ, অথচ তুই আমার কথা কানেই তুলিস না। আজ তুই নিজে নিজেই বিছানা গুছাবি। সে তো আমি প্রতিদিনই গোছাই। হ্যাঁ, এমন হযবরল ভাবে গোছাস যে আমাকেই আবার সব ঠিক করে গোছাতে হয়। আজ একদম পুরো ঠিকঠাক ভাবে বিছানা গোছাবি, এই আমি কিন্তু বলে দিলাম। বলছি যে মা, তোমার তো বয়স হয়েছে, এবার এসব বাদ দাও। তার চেয়ে বরং এবার ঘরে একটা বৌমা নিয়ে আসো। বৌমা আনলে কি হবে? কি আবার হবে? সে তোমার কাজে সহযোগিতা করবে, তোমার খেয়াল রাখবে, বাবার শরীরের যত্ন নেবে। তাছাড়া তুমি একজন গল্প করার মানুষ পাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে আর এভাবে বিছানা গোছাতে হবে না। তোর ভাইকে তো পই পই করে বলছি যে একটা বিয়ে করতে, একটা বিয়ে কর, কিন্তু কই, তোর ভাইয়ের তো আমার কথা কানেই তুলছে না। মা, তোমরা মেয়ে তো আগে পছন্দ করো, তারপর ভাইয়াকে রাজি করানোর দায়িত্বটা আমার। আর যদি তোর ভাই রাজি না হয়? দেখো মা, আমি তো তোমাদের মনে দুঃখ দিতে পারি না। তাই ভাইয়া যদি রাজি না হয়, তবে আমি না হয় ভাইয়ার হয়ে বিয়েটা করে ফেললাম। এই হলো আমার কপাল। এক ভাইকে বিয়ের জন্য রাজি করাতে গিয়ে আমার মুখে ফেনা উঠে যাচ্ছে, আর এক ভাই কৌশলে বিয়ে করার জন্য লাফাচ্ছে।
মিসেস রহমান রাগে ফুঁসতে ফুঁসতে সাব্বিরের ঘর থেকে বের হয়ে চলে গেল। সাব্বির রুমের দরজা লাগিয়ে দিয়ে আবার বিছানায় এসে কাঁথা গায়ে জড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। এখন ঘন্টাখানেক আর মায়ে মুখ হবে না, ততক্ষণ না হয় আর এক পাট ঘুম হয়ে যাক। শহরে এখন লকডাউন চলছে, মানুষজন এখন তেমন একটা রাস্তাঘাটে চলাচল করে না, সবাই নিজ নিজ ঘরে বসেই এটা সেটা করে সময় পার করে। আর বর্তমানে এই লকডাউনের সময় হোম কোয়ারেন্টাইনে সময় পার করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো বই পড়া। তাই রাফি বই কিনতেই মূলত বাসা থেকে বের হয়েছে। রাস্তার মোড়ে একটা রিক্সা দাঁড় করিয়ে বড় বাজারের দিকে যেতে বলল রিক্সাওয়ালাকে। রিক্সা যখন বাজারের কাছাকাছি চলে এসছে তখন হঠাৎ রাফি খেয়াল করলো কিছু ছেলে মেয়ে বই হাতে নিয়ে উল্টো দিক থেকে হেঁটে আসছে। মামা, পোলাপান কি সব ভালো হয়ে গেল নাকি? সবাই দেখি পড়াশোনা শুরু করেছে। না মামা, ওরা পড়াশোনা শুরু করে নেই, আর ওই পোলাপান ওগো পড়ার বইও না, ওগুলো সম্ভবত সব গল্প আর উপন্যাসের বই, সময় কাটানোর লইগা ওইগুলা ওরা কিনে আনছে। ও, তাহলে এই হলো আসল ঘটনা। আমি তো উল্টোটা ভাবছিলাম। মামা, দেশে অহনো অকাল পড়ে নাই যে পোলা মাইয়ারা সব পড়াশোনা শুরু করব। ভালোই বলেছ মামা। রাফি আর রিক্সাওয়ালা মামা হাসতে লাগলেন। বাজারের মোড়ে রিক্সাওয়ালা মামাকে তার ন্যায্য ভাড়া দিয়ে তাকে বিদায় করে দিল রাফি। তারপর চোখের চশমাটা ঠিক করে লাগিয়ে বাজারের ভিড়ের ভিতরে হারিয়ে গেল। ঘুরে ঘুরে সব বইয়ের দোকানেই রাফি নিজের পদধূলি রেখে দিল, আর বেছে বেছে পছন্দের বই কিনতেও ভুল করলো না। যখন বই কেনাকাটা শেষ হলো তখন দেখা গেল বেশ বড়সড় একটা বইয়ের বোঝা তৈরি হয়ে গেছে। এত বড় বইয়ের বোঝা বয়ে নিয়ে যেতে রাফি যে একটু হিমশিম খেতে হবে সেটা সে বেশ টের পাচ্ছে। বইগুলো দোকানিকে একটু নজর রাখতে অনুরোধ করে দোকানের বাইরে এসে রাফি একটা রিক্সা দাঁড় করালো। তারপর রাফি দোকান থেকে কিছু কিছু করে বই এনে রিক্সার ওপরে রাখতে লাগলো। শেষবার বই নিয়ে বের হওয়ার সময় একটা বই দোকানের বাহিরে পড়ে গেল। দু হাতে বইয়ের বোঝা থাকায় সেটা তুলে নিতে পারল না, তাই রিক্সার কাছে এসে হাতের বইগুলো রেখে পড়ে যাওয়া বইটার কাছে এলো রাফি। যেখানে বইটা পড়ে গিয়েছিল সেখানে এসে রাফি দেখে বইটা সেখানে নেই, বরং বইটা একটা মেয়ের হাতে শোভা পাচ্ছে। রাফি মেয়েটার দিকে এগিয়ে যেতেই মেয়েটা ভদ্রতার খাতিরে মুচকি হেসে বলল, বইটা নিশ্চয়ই আপনার? জি, আমারই। বই নিয়ে যাওয়ার সময় হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, আমি সেটা দেখেছি। এই নিন বইটা। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমি নিশি, আপনি? আমি ফেরদৌস হাসান রাফি। তা ম্যাডাম, আপনার কি শুধুই নিশি, আগে পরে আর কিছু নেই? না না, আছে আছে, জান্নাতুল আক্তার নিশি। বাহ, আপনার নামটা তো বেশ সুন্দর। ধন্যবাদ। এই দেখুন, আপনার অনেক দেরি করিয়ে দিলাম, রিক্সা যে দাঁড়িয়ে আছে। ও তাই তো, আমার তো খেয়ালই ছিল না যে রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা আসুন তাহলে। জি, আসি। আশা করি আচমকা আবার কোনো একদিন এভাবে অন্য কোথাও দেখা হয়ে যাবে। নিশি মুচকি হেসে মাথা নাড়ল। রাফি চোখের চশমাটা ঠিক করে রিক্সায় উঠে বসলো। নিশি এখনো তার দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ নিশিও তার বসার দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। ভাইয়া, মা নাকি তোকে বিয়ের জন্য চাপ দিচ্ছে? এটা আবার কি ধরনের কথা? না মানে, মা বাবা নাকি তোকে বিয়ে দিতে চাইছে। গত কয়েকদিন ধরেই এই বিয়ে বিয়ে নিয়ে আমার খুব পিছনে লেগেছে। তা তুই নাকি রাজি হচ্ছিস না? হুম, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। কেন রে? আমার জানা মতে তোর তো এমন কেউ নেই যার জন্য তুই দেবদাসের মতন ঘুরে বেড়াবি। দেবও একটা চর, খুব পেকেছিস তাই না? আচ্ছা বাদ দে, তোর কোনো পছন্দ থাকলে আমাকে বল, আমি মা বাবাকে বলে ম্যানেজ করার চেষ্টা করছি। হ্যাঁ রে গর্ধব, তুই কি নিজেকে ঘটক ভাবছিস নাকি ঘটক হওয়ার চেষ্টা করছিস? আরে না, মা বললো তুই নাকি বিয়ে করতে রাজি হচ্ছিস না, তাই আমি ভাবলাম তোর নিজের তো কোনো পছন্দ থাকতে পারে। তাছাড়া তোর জন্য আমার শুভ কাজটারও দেরি হয়ে যাচ্ছে। রাফি অবাক হয়ে সাব্বিরকে জিজ্ঞেস করলো, তোর শুভ কাজ মানে? আরে বুঝলি না, তুই তো আমার বড়, তাই তোকে বিয়ে না করিয়ে মা বাবা আমাকে বিয়ে করাবে না। আর ওদিকে তুই বিয়ে করতেও নাকি রাজি হচ্ছিস না, তাই তোর জন্যই তো আমার বিয়ে মানে শুভ কাজটা আটকে আছে। তবে রে বাঁদর, এই বয়সে বিয়ের জন্য এত লাফালাফি করছিস? দাঁড়া, মাকে ডাকছি। রাফি এক হাত দিয়ে সাব্বিরের কান ধরে টেনে তার মা মিসেস রহমানকে ডাকতে লাগলেন।
মা, ও মা, শুনছো? মিসেস রহমান নিচ থেকে জবাব দিল, দাঁড়া আসছি। ভাইয়া, কানটা ছাড় না, লাগছে তো। মোটেও না, আগে মা আসুক তারপর ছাড়বো। কি হলো কি, দুই ভাই মিলে আমার মাথাটা খাবি নাকি? এই দেখো মা, তোমার বাঁদর কি বলে। কি? তুই ওর কান ধরে টেনে আছিস কেন? ও আবার কি করলো? তোমার ছোট বাঁদর এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমার কাছে এসেছে ঘটকালি করতে। আবার কি বলছে জানো? কি বলছে? আমার জন্য নাকি ওর বিয়েটা আটকে গেছে। এখন ওর কানটা ছেড়ে দে। সকালে ওই একই কথা আমাকেও বলেছে। তাই নাকি? তা আমি বলি কি মা, আমার আগে তোমার এই বিয়ে পাগলা ছেলেটাকেই বিয়েটা করিয়ে দাও, তাহলে ওর ঘাট থেকে বিয়ের ভূতটা নেমে যাবে। মিসেস রহমান রাফির কথায় কান্না দিয়ে রাফির পাশের বেঞ্চে বসলো। তারপর রাফির মাথায় পরম মমতায় হাত বুলাতে বোলাতে বলল, হ্যাঁ রে রাফি, তোর নিজের কোনো পছন্দ থাকলে আমাকে বল। আমি তোর বাবাকে বলে তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করছি। তবু এভাবে আমাদের আর কষ্ট দিস না। রাফি বুঝতে পারলো না তার বিয়ে না করতে চাওয়ায় মায়ের আর কিসের এত কষ্ট। তবু মায়ের চোখের কোণে পানি ছলছল করতে দেখে রাফি স্থির থাকতে পারলো না। ঠিক আছে মা, তোমরা যখন চাও তখন আমি এবার বিয়ের পিঁড়িতে বসবো। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, সত্যি। ইয়াহু, তার মানে এবার বাড়িতে একটা ভাবি আসছে। আচ্ছা ভাইয়া শোন, তুই যাকেই বিয়ে করিস না কেন তার জন্য একটা ছোট বোন, তোর একটা শালি থাকে। কেন রে বাদর? বারে, তোর একটা শালি থাকলে আমিও তার সাথে একটু টাঙ্কি মারতে পারবো নাকি? দাঁড়া, তোর টাঙ্কি মারাচ্ছি। রাফি উঠে সাব্বিরকে ধাবড়াতে শুরু করলো। মিসেস রহমান বেঞ্চে বসে দুই ছেলের কাণ্ড দেখে হাসতে লাগলেন। রাতে ঘরে বসে রাফি বই পড়ছিল, কিন্তু ভালো ভালো বই হওয়া সত্ত্বেও একটা বই পড়তেও তার মন বসছিল না। তার হঠাৎ নজর পড়ল টেবিলের ওপরে রাখা বইটার ওপর। রাফি বইটা হাতে নিয়ে দেখলো এটা সেই বই যেটা রিকশায় তোলার সময় তার হাত থেকে পড়ে গিয়েছিল, আর নিশি তাকে বইটা তুলে দিয়েছিল। নিশির কথা মনে পড়তেই মনের ক্যানভাসে নিশির মায়া ভরা মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সকালে নিশির টানা টানা চোখ আর লম্বা নাক বারবার রাফিকে মুগ্ধ করছিল, আর চোখে আটকে রাখা চশমাটাও যেন তার চেহারাতেই একটা বোকা বোকা ভাব এনে দিয়েছিল। নিশির কাছে থাকা মুহূর্তগুলো যেন স্বপ্নের মতো লাগছিল। রাফি বইটা হাতে নিয়ে খাটের ওপরে শুয়ে পড়া শুরু করলো। বইয়ের নাম জানালার কপাট। বইটা লিখেছে নতুন লেখিকা। নতুন হলে কি হবে, বইয়ের লেখাগুলো বলে দেয় যে লেখিকার মেধা কতটা প্রসারিত। পড়তে পড়তে কখন যে বইয়ের ভিতরে রহস্যে ডুবে গেছে তা রাফি বুঝতেই পারল না। ঠক ঠক দরজায় কড়া নাড়ার শব্দ বইয়ের পাতায় এক সাগর রহস্য থেকে টেনে আনলো নিজেকে। দরজার দিকে তাকিয়ে দেখে মা এসছে। মা, কিছু বলবে? ভিতরে এসো। মিসেস রহমান নিজের ছেলের পাশে এসে বসলেন। বাবা একটা কথা জানাচ্ছিল। বলো মা, তোর নিজের কি কোনো পছন্দ আছে? রাফি মায়ের প্রশ্ন শুনে ঠিক কী উত্তর দেবে সেটা বুঝতে পারছিল না, কারণ নিশিকে তার প্রথম দেখাতেই ভালো লেগেছিল। আবার এক দেখাতেই পছন্দ বা ভালো লাগা বা ভালোবাসা হয় না। তাই রাফি একটু চিন্তার ভিতরেই ছিল। রাফির মা ব্যাপারটা আঁচ করতে পেরে বললেন, তোর নিজস্ব কোনো পছন্দ থাকলে নির্ভয়ে বলতে পারিস। না, তা নয়, আমার কোনো পছন্দ নেই। তোমরা যার সাথে আমার বিয়ে ঠিক করবে তাকেই আমি বিয়ে করব। মিসেস রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, এখন ঘুমা, অনেক রাত হলো। ঘুমাচ্ছি। মিসেস রহমান রাফির রুম থেকে বের হতেই রাফি বালিশে মাথা লাগিয়ে শুয়ে পড়ল। তার এখন কিছুই ভালো লাগছে না। দিন পাঁচেক পর এক বিকেলে পার্কের বেঞ্চে বসেছিল রাফি। বেশ কয়েকদিন ধরেই তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বেঞ্চে বসে পায়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল রাফি। হঠাৎ কেউ যেন তার মাথায় টোকা দিল। চোখ তুলে ওপরে তাকাতেই রাফি দেখে নিশি সেখানে দাঁড়িয়ে। রাফি মুগ্ধতা আর অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আপনি এখানে যে? প্রশ্নটা তো আমারও আপনার এখানে যে কেন হঠাৎ? প্রশ্নটা আমি আগে করেছি, তাই জবাবটা আমি আগে শুনবো। রাফি নিশির হাসি দেখে আচ্ছন্নতার ঘরে ডুবে গেল। কি হলো মিস্টার রাফি, বলুন। ও হ্যাঁ, বলছি। রাফি চমকে উঠল, তারপর আবার বলতে শুরু করলো, আসলে আমি এখানেই থাকি, পার্কের পাশের বাইলেনের সামনের পাশে আমাদের বাড়ি। এবার আপনি বলুন, আপনি এখানে কোথা থেকে এলেন? আসলে পাশেই আমার এক বান্ধবীর বাসা, ওর কাছেই এসেছিলাম। সারাদিন ঘরে থেকে থেকে বোর হচ্ছি, তাই ও ফোন দিয়ে আমায় ডেকে পাঠালো। ও তাই, বলুন
কেন, অন্য কিছু ভেবেছিলেন নাকি? না না, অন্য কি ভাববো? আসলে রাফি ভেবেছিল নিশিও হয়তো তাদের এলাকা বা তাদের আশেপাশের কোনো এলাকায় থাকে। আচ্ছা ম্যাডাম, আপনার নাম্বারটা পেতে পারি? হঠাৎ নাম্বার চাইলেন যে? আসলে কয়েকদিন পরে আমার বিয়ে তো, তাই ভাবলাম আপনাকে ইনভাইট দিতে হলে তো আপনার নাম্বারটা দরকার। রাফির মুখে বিয়ের কথা শুনে হঠাৎ নিশির মুখটা কেমন যেন কালো হয়ে যায়। আচ্ছা, নাম্বারটা নিন। রাফি ফোনটা বের করে নাম্বারটা তুলে নিল, তারপর নিশিকে বলল, চলুন না কোথাও বসে কফি খাই। না ধন্যবাদ, আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করছে, আমি আসি, আবার পরে কথা হবে। নিশি মাথা নিচু করে দ্রুত হেঁটে চলে গেল। রাফির মনে হলো নিশি তাকে এড়িয়ে গেল। নিশি আর তার বান্ধবী নাইমা পার্ক থেকে ফিরে আসছে। নিশির মনটা খারাপ। কিরে নিশি, পার্কে আসার আগেও তো তোর মন খারাপ ছিল না, হঠাৎ কি হলো যে তোর সুন্দর মনটা বিমর্ষ হয়ে গেল? না রে, তেমন কিছু না। কি ব্যাপার বলতো নিশি, নাকি আমাকেও বলবি না? আসলে নাইমা, একটা ছেলেকে আমার প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল। ছেলেটার চাল চলন, চারিত্রিক মাধুর্য সবকিছুই আমাকে মুগ্ধ করেছিল। ভেবেছিলাম আমাকেও তার ভালো লেগেছে, কিন্তু আজ শুনলাম তার বিয়ে ঠিক হয়েছে, তাই মনটা একটু খারাপ। ধুর, এই নিয়ে তোর মন খারাপ? আরে এরকম কত আসবে কত যাবে, তার কোনো ইয়ত্তা আছে নাকি? এসব চিন্তা বাদ দিয়ে তুই লাইফটাকে এনজয় কর। নিশি আর নাইমা যখন কথা বলছিল তখন হঠাৎ একটা ছেলে তাদের পথ আটকালো। আপু, দয়া করে আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? কি বলবি, দ্রুত বল। আহ নাইমা, ওভাবে বলছিস কেন? বাবু বলো, তুমি কি বলবে? ছেলেটা নিশির দিকে তাকিয়ে বলো, আপু আমাকে একটু কোলে নাও না প্লিজ। দেখেছিস বাঁদরটার কত বড় সাহস, বড় আপুদের সাথে কিভাবে কথা বলছে। আমি আগেই বুঝেছিলাম যে এই ছেলেটা বেয়াদব হতে পারে, এজন্যই তুই তুকারি করে কথা বলেছি। এই আপু, মুখ সামলে কথা বলুন। ওই আপু আমাকে বাবু বলেছে, তাই আমিও আপুকে বলেছি আমাকে কোলে নেওয়ার জন্য। এতে আমার দোষ কিসের? তাছাড়া আমি কি বাবু নাকি? আচ্ছা সরি, এবার বলো কি বলবে। আপু তোমার নামটা কি? তা জেনে তোমার কি দরকার? আহা প্লিজ বলো না। জান্নাতুল আক্তার নিশি। তুমি কি বিবাহিত? না, কেন? কারণ আছে। আচ্ছা, পার্কে যার সাথে কথা বলছিলে সেই ছেলেটা তোমার কে হয়? দেখো, যা যা প্রশ্ন করেছো তার সব উত্তরই দিয়েছি, কিন্তু কোনো ব্যক্তিগত প্রশ্ন করবে না। আচ্ছা, করলাম না, এবার আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও, আসি মানে? এতক্ষণ এভাবে পুলিশের মতন ইন্টারভিউ নিয়ে গেলে আর এখন বলছো আসি? কার দালালি করলে বলো তো? শোনো, আমি কারোর দালালি করি না। আচ্ছা, আর একটা প্রশ্ন, তোমার কি ছোট কোনো বোন আছে? কেন, কি দরকার? এমনিতেই কোনো দরকার নেই, তবে তুমি না বলে ওটা আমি ঠিক জেনে যাব। আমি না বললে কিভাবে জানবে? আছে আছে, ওটা তুমি বুঝবে না। আচ্ছা, বুঝলাম না, কিন্তু তোমার নামটা তো বলে যাও। সেটা কালকে বলবো। কাল যদি তোমার সাথে দেখা না হয় তখন? হবে, সিওর। ছেলেটা নিশিদের পথ ছেড়ে চলে গেল। নিশি আর নাইমা অবাক হয়ে ছেলেটা যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সাব্বির বলল, মা শোনো, তোমার সাথে কথা আছে। কি, তাড়াতাড়ি বল, আমি রান্না করতে যাব তো। কাল বিকেলে আমি তোমার ছেলেকে পার্কে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি। তাতে কি হয়েছে? আমার মনে হয়েছে তোমার ছেলে ওই মেয়েটাকে পছন্দ করে। তুই সঠিক কথা বলছিস তো? জানি না, তবে আমার সেটা মনে হলো। তাহলে রাপি আমাকে সেটা বললো না কেন কাল রাতে? আহ মা, তুমি তো জানো ভাইয়া কেমন, কোনোদিনও তোমাকে নিজে মুখ ফুটে কোনো কথা বলেছে? তার মানে তুই বলছিস যে রাফি ওই মেয়েটাকে ভালোবাসে? না, ঠিক তা নয়, হয়তো পছন্দ করে। তা তুই কি মেয়েটার বিষয়ে কিছু জেনে এসেছিস? হ্যাঁ, মোটামুটি অনেক কিছুই জেনে এসেছি। বাড়ি কোথায় মেয়েটা? এই রে, বাড়ি কোথায় সেটাই তো শোনা হয়নি। গর্ধপ, তাহলে কি জেনে এসেছিস? নাম ধাম আর কি। নাম কি মেয়েটার? জান্নাতুল আক্তার নিশি। আচ্ছা, তাহলে আমরা ওর সাথে যোগাযোগ করব কিভাবে? আচ্ছা দেখি, ভাইয়ার ফোনে ওর নাম্বারটা থাকতে পারে, কিন্তু অত নাম্বারের মধ্যে মেয়েটার নাম্বার খুঁজে পাবি কিভাবে? আরে ভাইয়ার ফোনে তো কোনো মেয়েরই নাম্বার আগে ছিল না, তাই খুঁজে পেতে তেমন কষ্ট হবে না। আচ্ছা, নাম্বারটা এনে আমাকে দিস। দেখছি কি করা যায়। সাব্বির রাফির ঘরের দরজায় নক করলো। ভাইয়া, ভিতরে আসবো? আয় ভিতরে আয়। তোর ফোনটা একটু দিবি? কেন, কি করবি? এমবি শেষ, তোর হটস্পটটা অন করব। আমি অন করে দিচ্ছি। আমার কাছে দে না, আমি করে নিচ্ছি। তোর কি হয়েছে বলতো?
আগে তো কোনোদিন তোকে বলেও হটস্পট অন করাতে পারিনি, আর আজকে নিজেই অন করতে চাইছিস। তুই কি ফোনটা দিবি? নে ধর তো। সাব্বির চট করে কল লিস্টে ঢুকে নাম্বারটা খুঁজতে লাগলো। তারপর নিশি নামে সেভ করা একটা নাম্বার খুঁজে পেল। নাম্বারটা সাব্বির যেই নিজের ফোনে তুলতে যাবে, অমনি রাফি কি মনে করে যেন ওর ফোনটা ছো মেরে নিয়ে নিল। ও কি, ফোনটা নিয়ে নিলি কেন? রাফি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে স্ক্রিনে নিশির নাম্বারটা জলজল করছে। এই, তুই এই নাম্বারটা বের করেছিস কেন? সাব্বির রাফির কাছে ধরা খেয়ে পুরো বোকা বনে গেল। এমনি দরকার আছে তাই। রাফি রেগে গিয়ে ঠাস করে নিজের আপন ভাইয়ের গালে একটা চড় মেরে দিল। সাব্বির কিছু সময়ের জন্য হতবাক হয়ে গেল। যে ভাই তাকে নিজের প্রাণের চেয়ে ভালোবাসে, সেই ভাই আজকে তাকে সামান্য একটা নাম্বারের জন্য চড় মারল। সাব্বির গালে হাত দিয়ে মাথা নিচু করে চলে গেল। রাফি নিজেও বিস্ময় আর কষ্টে হতবাক হয়ে গেল। যে ভাইকে সে কোনোদিন একটা আঁচড় দেয়নি, সেই ভাইয়ের গায়ে আজ সে হাত তুলল। সাব্বির ঘর থেকে বের হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ সে ঠায় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধপ করে বিছানায় বসে পড়ল। রাফি ভাবছে সামান্য একটা নাম্বারের জন্য আজকে সে তার ভাইকে মারল। রাফির চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে অনুতাপের দাবানলে জ্বলতে লাগলো। সাব্বির মিসেস রহমানের ঘরে এসে তার বিছানার ওপর বসে পড়ল। তার মুখে 5 আঙুলের চড়ের দাগ। মিসেস রহমান ছোট ছেলেকে এভাবে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে এলেন। কিরে বাবা, এভাবে মন খারাপ করে বসে পড়লি কেন? সাব্বির কিছু না বলে চুপ করে মাথা নিচু করে বসে থাকলো। তার মাথা ঘুরছে। মিসেস রহমান ছেলের পাশে বসে তার মুখের দিকে তাকাতেই দেখে ছেলের গালে লাল বর্ণ আছে। কিরে, তোর মুখ এভাবে লাল হয়ে আছে কেন রে? সাব্বির কিছু না বলে মিসেস রহমানের কোলে মাথা রাখি কাঁদতে শুরু করলো। মা, আমার চেয়ে কি ভাইয়ার কাছে সামান্য একটা নাম্বার বড় হয়ে গেল? কেন? তা হবে কেন? তাহলে আমি নাম্বারটা আমার ফোনে নিতে গিয়েছি বলে ভাইয়া আমাকে চড় মারলো কেন? মিসেস রহমান অবাক হয়ে গেল। রাফি তার ছোট ভাইকে মেরেছে? এমনটা তো কোনোদিনও ঘটেনি। বরং রাফি নিজের চেয়েও সাব্বিরকে বেশি ভালোবাসে। তাহলে আজকে এমন যে কি হলো, রাফি সাব্বিরের গালে চড় মারলো? মিসেস রহমান চোখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে রাফি দাঁড়িয়ে আছে। মিসেস রহমান কিছু না বলে চুপ করে বসে বসে রাফির কর্মকাণ্ড দেখতে লাগলো। রাফি গুটি গুটি পায়ে এসে সাব্বিরের গায়ে হাত রাখলো। সাব্বির মিসেস রহমানের কোল থেকে মাথা উঠিয়ে রাফিকে দেখেই সাথে সাথে রাফির দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। রাফি আবারও সাব্বিরের গালে হাত রাখলো, কিন্তু সাব্বির এবার রাফির দিকে ফিরেও তাকালো না। রাফি কষ্টে মেঝেতে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। রাফির কান্না শুনে সাব্বির আর স্থির থাকতে পারল না। মিসেস রহমানের কোল থেকে উঠে মেঝেতে বসে রাফিকে জড়িয়ে ধরে নিজেই কাঁদতে শুরু করে দিল। দুই ছেলের কাণ্ড দেখে মিসেস রহমানের চোখ ভিজে এলো। বলি, এভাবে বসে বসে তোদের শুটিং দেখবো নাকি? এখান থেকে উঠে খেতে যাবি চল। আহা মা, বসে বসে একটু শুটিংই তো দেখো না। এমন ফ্রিতে শুটিং দেখার সৌভাগ্য আর পরে কোনোদিন নাও আসতে পারে। সাব্বিরের কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করলো। সাব্বির মেঝে থেকে রাফিকে উঠিয়ে রাফির বুকের কাছ থেকে জামা টেনে ধরলো। আমাকে মেরেছিস না? এবার আমাকে জলদি বিরিয়ানি খাওয়া, না হলে তোর খবর আছে। বলি, এই দুপুর 3টের সময় কোথা থেকে তোর জন্য বিরিয়ানি কিনে আনবো? সেটা তো আমার জানার কথা না, সেটা জানবি তো তুই। আচ্ছা, এত যন্ত্রণায় পড়া গেল, জলদি যা বলছি। যাচ্ছি রে। রাফি বাড়ি থেকে বের হতেই সাব্বির জলদি নিজের ফোনটা বের করলো। তারপর গ্যালারিতে গিয়ে একটা ফটো বের করলো। রাফির ফোনটা হাতে নিয়ে প্রথমেই নিশির নাম্বারটা বের কর। সাব্বির আগে একটা ফটো তুলে রেখেছিল, এখন সেই ফটোটাই স্ক্রিনের উপর জলজল করে ভাসছে। কি রে, ওভাবে ফোনের দিকে তাকিয়ে কি দেখছিস? তোমার ছোট ছেলে বাঁদর হতে পারে, তবে গর্দভ না। মানে ব্যাপারটা কি বুঝিয়ে বল। ভাইয়ার ফোন হাতে নিতেই ওই মেয়েটার নাম্বারটা ফটো তুলে রেখেছিলাম। তাই নাকি? কই দেখি তো। এই দেখো। সাব্বির মিসেস রহমানকে রাফির ফোনে সেভ করা নিশির নাম্বারটা দেখালো। হ্যাঁ রে, এখন এই নাম্বার দিয়ে কি করবি? এখন এই নাম্বারে ফোন করে মেয়েটার বাসার ঠিকানা জেনে নেব। তারপর আজ বিকালে তুমি, বাবা আর আমি মিলে ওই মেয়ের বাড়িতে ভাইয়ার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ঠিক বলেছিস। ওই মেয়েটার সাথে রাফির বিয়ে দিতে হবে, তবে আমরা পুরো ব্যাপারটা রাফির থেকে গোপন করে রাখবো। হ্যাঁ ঠিক আছে, তবে তাই হোক।
বিকেলবেলা নিশিদের বাড়িতে মেহমান আপ্যায়ন চলছে। নিশিকে তার ভাবিরা সাজিয়ে দিচ্ছে পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে বলে। এমন সময় নিশির ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে নিশি দেখে যে রাফি ফোন করেছে। কিছুটা বিরক্তি নিয়ে ফোনটা তুলল নিশি। কেমন আছেন? এই তো, আপনাদের দোয়াতে ভালোই আছি। তা হঠাৎ এই অসময়ে ফোন করলেন যে? অসময় বুঝি? তা ব্যস্ত নাকি? হ্যাঁ, পাত্রপক্ষ দেখতে এসছে, তাই রেডি হচ্ছি। নিশির কথা শুনে রাফি ফোনটা কানের কাছ থেকে সরিয়ে নিয়ে লাইন কেটে দিল। শব্দ শুনে নিশি ফোনের দিকে তাকিয়ে দেখে রাফি ফোন কেটে দিয়েছে। নিশি পাত্রপক্ষের সামনে বসে দেখে যে ছেলেটা তার আর নাইমার পথ কাল আটকে দাঁড়িয়েছিল, সেই ছেলেটাই তার বাবা মাকে নিয়ে তাকে দেখতে এসছে। আর তাছাড়া আজ একটা আননোন নাম্বার থেকে ফোন এসে এক মহিলা তার বাসার ঠিকানা সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য নিয়েছে। নিশি ঠিক বুঝতে পারছে না যে তার সাথে কাল থেকে কি ঠিক হচ্ছে। রাফি ছাদে বসে বসে চা খাচ্ছে। বিকেল থেকে হঠাৎ করে বাসার সবাই তাকে না বলে কোথায় যেন চলে গেছে। ফোনের টোন শুনে রাফি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো যে নিশি তাকে ফোন করছে। হঠাৎ রাফির বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করলো। ফোন সাইলেন্ট করে ছাদের কংক্রিটের দেওয়ালের ওপর রেখে দিল। বারবার ফোন বেজে কেটে যাচ্ছে। রাফির সেদিকে কোনো খেয়াল নেই। বাড়ির গেটের ভিতরে গাড়ি ঢুকতে দেখে রাফি ফোনটা পকেটে পুরে ছাদ থেকে নেমে এলো। কিছুক্ষণ পরই রহমান সাহেব, মিসেস রহমান আর সাব্বির ঘরে প্রবেশ করলো। রাফি তখন সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। সবাইকে ঘরে প্রবেশ করতে দেখে রাফি উঠে সোজা হয়ে বসলো। তোমরা সবাই আমাকে না বলে কোথায় গিয়েছিলে? একটা জরুরি কাজ ছিল, সেখানেই গিয়েছিলাম। তা অন্তত আমাকে একবার বলে তো যেতে পারতে। সময় ছিল না হাতে, আর তুইও ঘুমিয়েছিলি, তাই তোকে ডাক দিইনি। ও ঠিক আছে। রাফি মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে রাফি ঘুম থেকে উঠে নাস্তা টেবিলে যেতেই দেখে সবাই কেমন ব্যস্ত। সাব্বির খামের ভিতরে কিছু লিফলেট ভরে দিচ্ছে। মা কেমন যেন দ্রুত তার কাজকর্ম করছে, আর বাবা ফোনে কাদের যেন বিয়ের ইনভাইট করে বাড়িতে আসতে বলছে। তবে কি বাড়িতে কারোর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে? কিন্তু এই বাড়িতে তো একমাত্র সে ছাড়া আর কোনো বিয়ের উপযুক্ত বয়স্ক ছেলে নেই। তাহলে কার বিয়ের আয়োজন চলছে? রাফি মাথা চুলকাতে চুলকাতে সাব্বিরের পাশে গিয়ে বসলো। টেবিল থেকে একটা লিফলেট হাতে নিতেই সাব্বির লিফলেটটা ছো মেরে তুলে নিল। আহা, এগুলো তোমাকে দেওয়া বারণ আছে। কেন কেন? আমি আবার কি করলাম? তা তো বলতে পারি না যে তুমি কি করেছো, তবে মা আর বাবা এগুলো তোমার হাতে দিতে নিষেধ করেছে। রাফি সাব্বিরের কথায় মাথা মুন্ডু বুঝতে না পেরে ওখান থেকে উঠে গেল। বাবার পাশে গিয়ে বসতেই বাবা কেমন যেন তাকে দেখেও না দেখার অভিনয় করে পত্রিকা টেনে নিয়ে পড়তে শুরু করে দিলেন। বলছিলাম কি বাবা, বাড়িতে কারোর বিয়ের আয়োজন চলছে? রহমান সাহেব পত্রিকাটা নিচু করে রাফির দিকে তাকিয়ে বাম হাত দিয়ে চশমাটা ঠিক করে পড়লেন। কেন, তা জেনে তুমি কি করবে? না মানে বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, অথচ আমি বাড়ির বড় ছেলে হয়েও এর কিছুই জানি না। এটা কেমন লজ্জার কথা নয় কি? অত লজ্জা শরম করতে হবে না, যা গিয়ে নাস্তা কর, তোর অনেক কাজ পড়ে আছে। আমার জন্য অনেক কাজ পড়ে আছে? হ্যাঁ, তোর জন্য কাজ আছে। রাফি মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে সাব্বির কিছু লিফলেট হাতে নিয়ে তার ঘরে এলো। ভাইয়া, বাবা তোকে এই লিফলেটগুলো তোর বন্ধুদের দিতে বলেছে। পারবো না, যা এখান থেকে। ঠিক আছে, আমি বাবাকে বলে দিচ্ছি তুই পারবি না, আর তোর এই বিয়েতে মত নেই। আমার বিয়ে মানে? হ্যাঁ, কাল বিকেলে আমরা তোর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, আর তাদের সাথে পাকাপাকি কথা বলে এসেছি যে কালকেই তোর বিয়ে। হোয়াট? পাগল হয়ে গেছিস নাকি? কাল মেয়ে দেখলি আর আজকেই বিয়ে? বলি তোদের মাথা ঠিক আছে? হ্যাঁ, আমাদেরটা ঠিকই আছে, তবে তোর মাথা মনে হয় বেশি দিন ঠিক থাকবে না। কেন, আমার আবার কি হবে? রাফি সেটা সময় হলেই বুঝতে পারবে। সাব্বির লিফলেটগুলো বিছানার উপর রেখে রুম থেকে বের হয়ে গেল। রাফি সাব্বিরের হেঁটে যাওয়ার পথের দিকে ফ্যাল করে চেয়ে রইল। বিকেলবেলা রাফি কিছু লিফলেট হাতে নিয়ে তার প্রিয় কিছু বন্ধুদের ইনভাইট করলো। তারপর কোনো কারণ ছাড়াই পার্কের বেঞ্চে বসে বসে নিশির কথা ভাবতে লাগলো। মেয়েটাকে কাল পাত্রপক্ষ এসে দেখে গেছে, হয়তো ওরও বিয়ে ঠিক হয়ে গেছে। আজ হঠাৎ পার্কে যে? আমাদের কি পার্কে আসা মানা? ঠিক তা না, আপনি তো সচরাচর পার্কে আসেন না, তাই বললাম আর কি। না, আসলে আপনাকে আমার বিয়ের ইনভাইট করতে এসেছি। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে বুঝি? হ্যাঁ, কাল পাত্রপক্ষ দেখতে এসেছিল, তারা বিয়ের ব্যাপারে পাকাপাকি কথা বলে গেছে। ও তাই বুঝি? তা ছেলে কি করে তা কিছু জানেন?
ছেলেটা ভবঘুরে। কি বলছেন ভবঘুরে? তা আপনাকে খাওয়াবে পড়াবে কি সেটা সেই ভালো জানে, আমি তো এত কিছু জানি না। যা বাবা, আপনার মা বাবা একটা ভবঘুরে ছেলের সাথে আপনাকে তুলে দিচ্ছে। তারা আমার ভালোর জন্যই সব কিছু করছেন। বাই দ্য ওয়ে, নিন ইনভিটেশন কার্ড। ধন্যবাদ। তা বিয়ে কবে হচ্ছে? কার্ড থেকেই দেখে নেবেন। তাহলে আজ আসি। একটু দাঁড়ান। আবার কি? রাফি নিশির দিকে তার বিয়ের কার্ডটা বাড়িয়ে দিল। এটা কিসের কার্ড? বিয়ের কার্ড। আপনার বুঝি? জি, আমারই। বাহ, খুব ভালো। তা বিয়ে কবে করছেন? কালকেই। কি বলেন, কালকেই? হ্যাঁ, কেন, কোনো ঝামেলা আছে নাকি? না মানে আসলে ওভাবে তোতলাচ্ছেন কেন? আমি কিছু বুঝে আসছে না। আচ্ছা, আপনারা ভাই বোন? একটা ছোট ভাই আছে আমার। কোনো বোন নেই। আপনার ছোট ভাইটার নাম কি সাব্বির? জি। কিন্তু আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন? সেটা পরে বলবো। আচ্ছা, কাল বিকেলে কি আপনার বাবা মা আপনার জন্য পাত্রী দেখতে গিয়েছিল? সেটা ঠিক বলতে পারবো না, তবে আজ সকালে জেনেছি যে কাল আমার বিয়ে। আপনি কি এর ভিতরে একবারও বিয়ের কার্ডে আপনার হবু স্ত্রীর নামটা দেখেছেন? না, কার্ড খুলেই দেখিনি। কারণ আমি আমার ভালো লাগার মেয়েটাকে ঘরে আনতে পারছি না, এই জন্য কার্ড খুলেই দেখিনি। আমিও একবারের জন্য কার্ড খুলে দেখিনি। আমিও আপনার মতন চেয়েছিলাম যে আমার পছন্দের মানুষের সাথেই আমার বিয়েটা হোক। আচ্ছা চলুন না, এবার দুজনেই একবার নিজেদের কার্ডগুলো খুলে চেক করে নিই। নিশির ঠোঁটে দুষ্টুমির হাসি, আর এই হাসিটা রহস্যময়। আচ্ছা ঠিক আছে। রাফি তার বিয়ের কার্ড খুলে দেখা শুরু করলো। হঠাৎ পাত্রীর নামটা দেখে রাফি চমকে উঠল। আবার পাত্রীর নামটা পড়ল সে, এবং আবারও পড়ল। প্রতিবারই পাত্রীর নাম পড়ার সাথে সাথেই তার দেহ শিহরিত হলো। পাত্রীর নামের স্থানে লেখা জান্নাতুল আক্তার নিশি। রাফির চোখ তুলে নিশির দিকে তাকাতেই দেখে নিশি হাসি আটকে রাখার প্রাণপণ চেষ্টা করছে। রাফির অবাকময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখে নিশি আর হাসি আটকে রাখতে পারল না। আকাশ বাতাস মুগ্ধ করে অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে রাফির দিকে তাকালো। কি অবাক হচ্ছেন? আসলে আমিও ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। তাহলে শুনুন, কাল আপনার বাবা মা আমাকেই দেখতে গিয়েছিলেন, কিন্তু তারা আপনার বাসার ঠিকানা কোথায় পেল, যেখানে আমি নিজেই এখনো আপনার ঠিকানা জানি না? কাল বিকেলে আপনার মা নিশির কথা থামিয়ে দিয়ে তাদের মাঝে সাব্বির এসে উপস্থিত হলো। সবটা যদি আপনারাই বলেন তাহলে আমি কি বলবো? ভাই, বল না, ওদের বাড়ি চিনলি কিভাবে? শোন, পরশু যখন তুই আর ভাবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলি, তখন আমি পার্কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম। তখন দেখি তুই ভাবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস। আমার তখনই মনে হয়েছিল যে তুই ভাবিকে পছন্দ করিস। তখন একবার দেখি তুই ভাবির নাম্বার নিচ্ছিলি। তারপর ভাবি এখান থেকে চলে যাওয়ার পরেই আমি ভাবির পিছু নিই, আর তার কাছ থেকে তার নাম জেনে নিই। কিন্তু ভুলবশত ঠিকানা জানতে মনে ছিল না। বাড়িতে ফিরে মাকে বলতেই মা বলে ভাবির ঠিকানা জোগাড় করতে। তারপর তোর ঘরে গিয়ে হটস্পটের নাম করে ফোন নিয়ে চড় খাই। কিন্তু তার আগে আমি ভাবির নাম্বারের একটা ফটো তুলে ফেলেছিলাম। পরে মা ভাবির ফোনে কল দিয়ে সব বৃত্তান্ত জেনে নেয়। আর পরদিন বিকেলেই আমরা বাবা আর মা সহ ভাবির বাড়িতে চলে যাই। ব্যাস, এই হলো মূল কাহিনী। সাব্বিরের কথা শেষ হতেই রাফি তাকে জড়িয়ে ধরে। ভাই, আমি তোকে সেদিন ভুল ভেবে চর মেরেছিলাম, এখন আমাকে ক্ষমা করে দে। তুই এবার একটা চর খাবি। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের ওপর হাত তুলেছিস, তাতে আবার ক্ষমা চাওয়ার কি আছে রে? দুই ভাইয়ের এমন মিল দেখে নিশি অবাক হয়ে তাদের দিকে চেয়ে আছে। রাফিকে বুক থেকে ছাড়িয়ে সাব্বির নিশির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাবি, কাল দেখলাম একটা মেয়ে তোমাকে ধরে আমাদের সামনে নিয়ে এসেছিল। ওই মেয়েটা কি তোমার ছোট বোন নাকি? হ্যাঁ, ও আমার ছোট বোন। ইয়াহু ভাইয়া, দেখলি তো দুইয়ে দুইয়ে কেমন চার মিলে গেল। মানেটা কি? আরে আর বলবেন না, বাঁদরটা বলছিল আমি যাকে বিয়ে করি না কেন তার যেন একটা ছোট বোন থাকে, যাতে করে তার সাথে বাঁদরটা মজা করতে পারে। এখন যেই শুনেছে আপনার ছোট বোন আছে, সেই বাঁদরটা খুশিতে লাফাচ্ছে। আরে তাতে প্রবলেম কি? এমন পাজি একটা মানুষের সাথে থাকলে আমার ছোট বোনটাও খুশি হবে। আপনি ওকে আজকারে দিচ্ছেন। সবাই একসাথে হাসিতে মেতে উঠল। পরদিন বেশ উৎসবের সাথে রাফি আর নিশির বিবাহটা সম্পন্ন হলো। রাতে নিশি আর রাফি ঘরের বিছানার উপর শুয়ে আছে। নিশি বালিশের ওপর গা লাগিয়ে আর রাফি নিশির কোলের মাথা দিয়ে শুয়ে আছে। আপনার কি মনে হয়েছিল আমরা কোনোদিনও এক হতে পারবো? সত্যি, আমি কোনোদিনই কল্পনাও করিনি এটা নিশি। আচ্ছা, এর সব কিছু সম্ভব হয়েছে আপনার ছোট ভাইয়ের জন্য।
হ্যাঁ, জানো তো, ছেলেটা পাজি হলেও খুব দায়িত্বশীল। কথা বলতে বলতে হঠাৎ টেবিলের ওপরে একটা বইয়ের দিকে নিশির চোখ পড়ল। ওটা কি বই? কোনটা? ওই টেবিলের ওপরে ওই বইটা। ও, ওই বইটা। জানো তো, বইটার জন্যই তোমার আর আমার দেখা হয়েছিল। কিভাবে? মনে আছে আমি যেদিন বই কিনতে গিয়ে মার্কেটে তোমার আর আমার দেখা হয়েছিল? আমার একটা বই পড়ে গিয়েছিল আর তুমি ওই বইটা আমার হাতে তুলে দিয়েছিলে। তখন তোমার আর আমার পরিচয় হয়েছিল। তুমি যে বইটা আমার হাতে তুলে দিয়েছিলে ওই সেই বইটা। নিশি বিছানা থেকে নেমে বইটা হাতে তুলে নিল। এই বইটার জন্যই তার আর রাফির দেখা হয়েছিল। যদি সেদিন এই বইটা রাস্তায় পড়ে না যেত আর নিশি যদি বইটা তুলে না দিত, তাহলে আর তাদের সম্পর্কটা এত দূর গড়াতো না। নিশি বইটার নামের দিকে তাকালো। বইটার নাম জানালার কপাট। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।